আসসালামু আলাইকুম। আজকের গল্প সুখী রাজপুত্র, লিখেছেন অস্কার ওয়াইল্ড। রাজপুত্রের মৃত্যু হলো। সুখী রাজপুত্র সারা জীবন কোনো দুঃখ তাকে স্পর্শ করেনি। দেশের লোকেরা তাকে ভালো করেই জানত। সেই জন্যে তার মৃত্যুর পর তারা রাজপুত্রকে বিশেষ সম্মান দেখাবার জন্যে শহরের সবচেয়ে উঁচু জায়গায় লম্বা স্তম্ভের উপর একটা মূর্তি তৈরি করে দিল। মূর্তি তৈরি করবার সময় রাজপুত্রের শরীরটা একটি ধাতুতে তৈরি করে শেষে সোনার পাতলা পাত দিয়ে ভালো করে মুড়ে দিল। চোখে দুটো ভালো একজোড়া নীলকান্তমণি বসালো এবং হাতে যে তরবারি ছিল তার মাথায় একটি বড় উজ্জ্বল লাল রুবি বসিয়ে দিল। ফলে রাজপুত্র জীবিত অবস্থায় তার চেয়ে অনেক বেশি সুন্দর দেখাতে লাগলো। যে শহরে মূর্তিটা বসানো হলো সেখানকার অঞ্চল প্রধান ওই মূর্তিটাকে নিয়ে নিজে বেশ একটু নাম কেনার তালে ছিলেন। তিনি তার বিভিন্ন জনসভায় ওই সুখী রাজপুত্রের মূর্তিটাকে নিয়ে নানা কথা বলতে লাগলেন। তার কারণ তিনি চাইছিলেন যে ওই শহরে চট করে তার একটু নাম হোক। তিনি কথায় কথায় বলতে লাগলেন যে সুখী রাজপুত্রের মূর্তিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, ওটাকে একটা শিল্পকলার নিদর্শনও বলা যেতে পারে। তবে আমাদের দেশের লোকেরা কখনোই যেন না ভাবেন যে জীবিত অবস্থায় সুখী রাজপুত্রের কোনো বাস্তব বুদ্ধি ছিল না। আমি জানি ওই রাজপুত্র একজন বাস্তব বুদ্ধির মানুষ ছিল, কিন্তু দেশের লোকেরা সকলেই জানত যে রাজপুত্র যখন বেঁচে ছিল তখন সারা জীবন সে সুখেই কাটিয়েছে। কোনো দুঃখ বা কঠোর বাস্তবতার মুখোমুখি তাকে কোনোদিন হতে হয়নি এবং সেই জন্যেই তাকে সুখী রাজপুত্র বলা হতো। কিন্তু ওই অঞ্চল প্রধান রাজপুত্র সম্পর্কে উল্টো কথা বলার একমাত্র কারণ যাতে দেশের সমস্ত লোকেরা তার এ কথা শুনে অবাক হয় এবং সমস্ত জনসাধারণের নজর তার দিকে পড়ে। অর্থাৎ তিনি যাতে অল্পে বেশ একটু নাম কিনতে পারেন এবং দেশের লোকেরা অকারণ তাকে যেন একটু খাতির করে চলে। কিন্তু তিনি জানতেন না যে তার এ কথা বলায় দেশের লোকের ধারণা একটুও পাল্টাবে না, কারণ রাজপুত্রের জীবিত অবস্থাতেই সে সুখী রাজপুত্র বলেই সর্বাধিক পরিচিত ছিল এবং সে পরিচয় এতদূর বিস্তৃত ছিল যে কোনো ছেলে যদি রাত্রে কান্নাকাটি করত এবং চাঁদের জন্যে বায়না ধরত, তখন তার মা ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলতো যে রাত্রে কান্নাকাটি করলে তুমি কখনোই সুখী রাজপুত্রের মতো হতে পারবে না। সুখী রাজপুত্র কোনো কিছুর জন্যে কান্নাকাটি করত না, কাউকে বিরক্ত করত না। তুমি যদি সুখী রাজপুত্রের মতো হতে চাও তাহলে চটপট ঘুমিয়ে পড়ো। ওই রাজপুত্র সম্পর্কে সেই দেশে এমন অনেক কথাও চালু ছিল যে যখন কোনো লোক নানা কারণে অসুখী হয়ে পড়ত তখন সে ওই রাজপুত্রের মূর্তিটাকে দেখে বলতো, আমি জেনে সুখী যে এই পৃথিবীতে অন্তত একটি লোক সুখে জীবন কাটিয়ে যেতে পেরেছে। সারা জীবনে দুঃখের কোনো আঁচড় তার গায়ে লাগেনি। কখনো কখনো স্কুল ফেরতা ছেলেদের দল ওই মূর্তিটাকে দেখে তার বন্ধুদের বলতো, দেখ মূর্তিটাকে কেমন দেবদূতের মতো দেখাচ্ছে, এই রাজপুত্রকে সত্যিই সুখী রাজপুত্র বলা যায়। তাদের কথা শুনে অঙ্কের মাস্টার মশাই একটু রাগ করে বলতেন, তোমরা কি করে জানলে যে এই মূর্তিটা দেবদূতের মতো দেখতে? দেবদূতকে কি তোমরা কখনো দেখেছ? ছেলেরা বলতো, আমরা চোখে দেখিনি বটে, তবে স্বপ্নে দেখেছি। অঙ্কের মাস্টার ছেলেদের এই কথা শুনে খুব রেগে যেতেন, কারণ ছেলেরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখুক এবং বাস্তব বুদ্ধি থেকে দূরে সরে যাক এটা তিনি চাইতেন না। তিনি ছেলেদের মুখে এই সব কথা শুনলেই রেগে যেতেন এবং তাদের দিকে ভ্রুকুটি করে তাকাতেন। সেই দেশে ওই রাজপুত্রকে ঘিরে যে সব প্রবাদ বাক্য প্রচলিত ছিল তাতেই বোঝা যায় যে রাজপুত্র জীবিতকালে খুব সুখে ছিল এবং সেজন্যেই তাকে সকলেই সুখী রাজপুত্র বলে জানত। কোথাও কোনো দুঃখ বা রূঢ় বাস্তবতার প্রসঙ্গ এলেই তারা ওই সুখী রাজপুত্রের কথা মনে করিয়ে দিত এবং তুলনামূলকভাবে তাকে সে আলোচনায় টেনে আনত। একদিন অনেক রাতে একটি ছোট্ট শোয়ালো পাখি সেই শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তার বন্ধুরা 6 সপ্তাহ আগে ওই শহরের ওপর দিয়ে উড়ে ইজিপ্টের দিকে চলে গেছে। সেও তাদের সঙ্গেই যেত, কিন্তু যাবার পথে সে যখন একটা নদীর ঢালুপথ বেয়ে নিচে নামছিল তখন তার সঙ্গে একটা সুন্দর প্রজাপতির দেখা হয়ে গেল। সে প্রজাপতিটার দিকে অবাক চোখে তাকালো
এত সুন্দর প্রজাপতি সে জীবনে দেখেনি। সে ভাবল এর সঙ্গে একটু গল্প করে নি, আমার বন্ধুরা এগিয়ে যাক, আমি পরে গিয়ে তাদের ধরে ফেলব। ছোট্ট শোয়ালো পাখিটা এই কথা ভেবে ওই সুন্দর প্রজাপতির কাছে এসে বলল, তুমি দেখতে ভারী সুন্দর, এসো দুদণ্ড গল্প করি। পাখিটার কথা শুনে ওই সুন্দর প্রজাপতি তার দিকে একবার আড় চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। শোয়ালো পাখি ভাবল তাহলে তার কথা শুনে প্রজাপতিটা নিশ্চয়ই খুব রাগ করেছে। সে প্রজাপতির রাগ ভাঙাবার জন্যে তাকে ঘুরে ঘুরে উড়তে লাগলো, তাকে নানা কথায় তোষামোদ করতে লাগলো। কিন্তু তাতেও যখন প্রজাপতির মান ভাঙল না, তখন সে সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের পানি নিজের ছোট্ট পাখা দিয়ে তার গায়ে ছিটিয়ে দিতে লাগলো, এবং এইভাবে সে তার সঙ্গে ভাব করবার চেষ্টা করতে লাগলো। কিন্তু হাই, প্রজাপতিটা তখনও কোনো কথা বলল না। শোয়ালো পাখিটা ভাবল তাহলে কি করা যায়, প্রজাপতির মান ভাঙানো যাচ্ছে না। সে একটা গাছের মাথায় বসে চিন্তা করতে লাগলো। এইভাবে সারা গ্রীষ্মকালটা তার সেখানেই কেটে গেল। এদিকে তার বন্ধুরা ইজিপ্টে যাওয়ার পথে প্রতি মুহূর্তে পেছনে তাকাতে লাগলো আর ভাবতে লাগলো যে এবারে নিশ্চয়ই তার বন্ধু এসে পড়বে। কিন্তু সোয়ালোর দেখা নেই। উড়তে উড়তে একটি পাখি বলল, ওর কথা ভেবে আর কি হবে, আমাদের কথা সে হয়তো ভুলেই গেছে। এখন আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, সুতরাং ওর কথা না ভেবে আমরা উড়ে যাই চলো, তা না হলে গন্তব্যস্থলে পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। তারা দল বেঁধে উড়ে যেতে লাগলো, জোরে আরও জোরে। এইভাবে শরৎকাল শেষ হলো। এদিকে অনেক দিন একা থাকার ফলে সেই ছোট্ট শোয়ালো পাখিটার আর ভালো লাগছিল না। তখন তার ধৈর্যচ্যুতি ঘটে আর কি। তার আশা ছিল প্রজাপতি তার সঙ্গে একদিন নিশ্চয়ই কথা বলবে, কিন্তু দীর্ঘদিন প্রজাপতি তার সঙ্গে কোনো কথাই বলল না। তখন শোয়ালো ভাবল যে এই প্রজাপতিটা দেখতে সুন্দর হলে কি হবে, আসলে এর মনটা খুব নিচু। তাকে এতদিন অকারণ নানা ছলচাতুরি আর চালাকি করে আটকে রেখেছে। এটা তার ইচ্ছাকৃত কাজ। তা না হলে সামান্য কিছু কথা বলে সে অনায়াসেই তার সঙ্গে বলতে পারত, তাতে কারো কিছু ক্ষতি হতো না। কিন্তু প্রজাপতি তা করেনি। অথচ শোয়ালো পাখিটা স্পষ্ট দেখতে পায় যে যখন সমুদ্রের ধার বেয়ে সুন্দর বাতাস বয়ে যায়, তখন ওই প্রজাপতিটা খুবই উৎফুল্ল হয়ে ওঠে এবং সেই হালকা বাতাসের সঙ্গে মহানন্দে খেলা করে এবং কথা বলে। এইসব দেখে শুনে ওই ছোট্ট শোয়ালো পাখিটার ধারণা হলো যে এই প্রজাপতিটার তার নিজের বাসস্থান এবং এলাকার উপর খুব টান। সে নিজের বাসস্থান এবং এলাকা ছাড়া আর কাউকেই ভালোবাসে না, কোথাও যেতেও চায় না। শোয়ালো পাখিটার মনে মনে একটা ইচ্ছে ছিল যে যদি এই সুন্দর প্রজাপতিটার সঙ্গে ভাব জমানো যায়, তবে সারাটা পথ বেশ জমিয়ে গল্প করতে করতে যাওয়া যাবে। কিন্তু প্রজাপতিটা তার মনের কথা বুঝতে পেরেছিল, তাই গোড়াতেই তার সঙ্গে আলাপ করা বন্ধ রেখেছিল, কারণ সে নিজের এলাকা, বাসস্থান ও পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছুক নয়। শোয়ালো পাখিটাও শেষের দিকে তার মনের কথা বুঝতে পেরেছিল যে এই প্রজাপতি অত্যন্ত ঘরকোনো, একমাত্র ঘরকেই ভালোবাসে। দেশে দেশে উড়ে বেড়াতে বা নতুন নতুন দেশ দেখতে ভালোবাসে না, কিন্তু সে নিজে উড়তে ভালোবাসে, দেশ দেখতে ভালোবাসে। সুতরাং এমন একজনের সঙ্গে তার একটুও বনবে না। দিনরাতি ঝগড়া চলতে থাকবে। এই সব কথা চিন্তা করে শোয়ালো পাখিটা এবারে যাত্রা করবে ঠিক করল, এবং যাত্রা করবার আগে শেষবারের মতো সে প্রজাপতিকে বলল, তুমি কি আমার সঙ্গে যাবে? প্রজাপতি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না, আমি ঘর ভালোবাসি, বাসা বাঁধতে ভালোবাসি, ক্রমাগত উড়ে বেড়াতে আমি পারি না, আমার ভালো লাগে না। পাখিটা বলল, তাহলে এতদিন তুমি আমার সঙ্গে চালাকি করেছ, নানা ছলচাতুরি করে আমাকে আটকে রেখেছ। যাই হোক, আর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি না, আমি চললাম, বিদায়। ছোট্ট শোয়ালো পাখিটা আর অপেক্ষা না করে উড়ে চলে গেল। উড়তে উড়তে তার বন্ধুদের কথা মনে পড়ে গেল। তারা অনেক দিন আগে ইজিপ্টের পথে রওনা হয়ে গিয়েছে, হয়তোবা এতদিনে সেখানে পৌঁছেও গিয়েছে। সে ছোট্ট পাখিটা জোরে জোরে পাখা নেড়ে উড়ে যেতে লাগলো। যদি এইভাবে কিছু সময় কমিয়ে ফেলা যায়, কিছুদিন আগেই পৌঁছানো যায়। সে সারাদিন একটানা উড়ে গেল। শেষে অনেক রাত্রে সামনে একটা শহর দেখতে পেয়ে সেখানে এলো। সে এখন অত্যন্ত ক্লান্ত, বিশ্রাম দরকার। সে যে শহরে এসে পৌঁছল
সেটা তখনও ভালো করে তৈরি হয়নি, প্রস্তুতির পথে। সে ভাবল কোথায় বিশ্রাম নেওয়া যায়। রাতের মতো একটা বিশ্রামের জায়গা তাকে খুঁজে বার করতেই হবে। খুঁজতে খুঁজতে শেষে সে শহরের শেষ প্রান্তে অনেক উঁচু একটা জায়গা দেখতে পেল। সেখানে লম্বা স্তম্ভের ওপর একটা মূর্তি বসানো, সেটা সুখী রাজপুত্রের। পাখিটা সেখানে এসে অত্যন্ত খুশি হয়ে আপন মনেই বলে উঠল, আহ, ভারী চমৎকার জায়গা, এত উঁচু বলে সুন্দর বাতাস বইছে, রাতে বিশ্রামটা ভালোই হবে। এই বলে সে সেই সুখী রাজপুত্রের পায়ের পাতায় এসে বসল এবং বিশ্রামের জন্যে নিজেকে প্রস্তুত করল। যেইমাত্র সে তার ছোট্ট ডানায় মাথা রেখে শুয়েছে, তখনই এক ফোঁটা পানি তার গায়ে এসে পড়ল। পাখিটা চমকে উঠে বলল, কি আশ্চর্য ব্যাপার, আকাশে এক ফোঁটা মেঘ নেই, পরিষ্কার আকাশ, তারারা সুন্দর ফুটে আছে, উজ্জ্বল আলো দিচ্ছে, তার মধ্যেও বৃষ্টি। সে তার দৃষ্টি সারা আকাশ ছুঁয়ে ছুঁয়ে উত্তরে নিয়ে এলো। উত্তর আকাশে অবশ্য কিছুটা মেঘ জমেছিল এবং বৃষ্টির একটা সংকেতও পাওয়া যাচ্ছিল। তা দেখে পাখিটা আপন মনেই বলে উঠল, যেহেতু আমার বিশ্রাম দরকার, সেহেতু ঈশ্বর এখন নিশ্চয়ই বৃষ্টি দেবেন। কিন্তু এখন বৃষ্টি যদি সত্যিই হয়, তবে বুঝতে হবে যে এটা ঈশ্বরের স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়। দ্বিতীয় ফোঁটা পানি তার গায়ে এসে পড়ল। তখন সে বিরক্ত হয়ে বলল, সামান্য বৃষ্টি যদি একটা মূর্তি আটকাতে না পারে, তবে অকারণ থাকা কেন? এই সব স্মৃতিস্তম্ভ রাখার অর্থ কি? না রাখলেই পারে। না, এখানে আরামে ঘুম হবে না। দেখি আশেপাশের কোনো কারখানার অলিন্দে যেতে পারি কিনা, কিংবা কোনো কোটরে, যেখানে অন্তত রাতটুকু ভালোভাবে কাটাতে পারবো। পাখিটা উড়বে বলে পাখা ছাড়ালো এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ফোঁটা পানি তার গায়ে এসে পড়ল। তখন পাখিটা মুখ তুলে দেখে বলল, আহ, সে কি দেখছে, অবাক কাণ্ড! সেই চাঁদনি রাতে সুখী রাজপুত্রের পানি ভরা নীলকান্তমণির চোখ দুটো ভারী সুন্দর দেখাচ্ছিল। তা দেখে পাখির মনটা করুণায় ভরে উঠল। সে বলল, কে আপনি? আমি সেই সুখী রাজপুত্র। আপনি কাঁদছেন কেন? দেখুন তো আপনি আমাকে কেমন ভিজিয়ে দিয়েছেন। সুখী রাজপুত্রের মূর্তিটা তখন বলতে লাগল, যখন আমি জীবিত ছিলাম এবং যখন আমার মানুষের মতো মন ও হৃদয় ছিল, তখন আমি চোখের পানি কী জিনিস তা জানতাম না। কারণ আমি একটা বিরাট রাজপ্রাসাদে বাস করতাম, যেখানে দুঃখ বলে কোনো জিনিস ছিল না। অর্থাৎ দুঃখকে সেখানে কোনোদিনও ঢুকতে দেওয়া হতো না। দিনের বেলায় আমি আমার বন্ধুদের নিয়ে খেলা করতাম এবং রাতে সেই প্রাসাদের বড় নাচঘরে নেচে বেড়াতাম। রাজপ্রাসাদের বাগানখানা একটা সুন্দর দেয়াল দিয়ে ঘেরা ছিল। ওই দেওয়ালের বাইরে কি আছে আমি কারো কাছে একবারও জানতে চাইনি। এমনকি সারা জীবনে আমার একদিনের জন্যে জানতেও ইচ্ছে হয়নি। তখন আমার কাছে সব কিছুই সুন্দর ছিল। এক কথায় সব কিছু সুন্দর জিনিসই আমাকে দেখানো হতো এবং দেখতে দিত। আমি সেইভাবেই সারা জীবন কাটিয়েছি। আমার বন্ধুরা আমাকে সুখী রাজপুত্র বলে ডাকত এবং জানত। এখন আমি স্বীকার করতে বাধ্য যে তখন আমি সত্যিই সুখী ছিলাম। কারণ এই পৃথিবীতে সাধারণ মানুষ যা পেয়ে থাকে, আমি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। অবশ্য আমি পার্থিব আনন্দকেই সুখ বলতে চাইছি। আমি এইভাবে সারা জীবন বেঁচেছিলাম এবং শেষ দিন পর্যন্ত কাটিয়েছি। আমার মৃত্যুর পর দেশের লোকেরা আমার মূর্তিটাকে এত উঁচুতে বসিয়েছে যে এখান থেকে শহরের সমস্ত কুৎসিত জিনিস এবং দুঃখ কষ্ট আমার নজরে আসছে। প্রতিদিন আমি স্পষ্টভাবে ওই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। যদিও আমার এই শরীর এবং মন শক্ত সীসে দিয়ে তৈরি, তবুও প্রতিদিন ওই সব জিনিস দেখে দেখে আমার মন ক্লান্তিতে ভরে গেছে এবং সেই জন্যেই প্রতিদিন আমার দু চোখ ভরে পানি আসে, আমার কান্না পায়। আমার জীবিত অবস্থায় এই সব কিছুই আমাকে দেখতে হতো না, আমার জানাও ছিল না। সুখী রাজপুত্র আবার বলতে লাগলো, দেখো, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি শহরের অনেক দূরে ছোট্ট একটি কুটিরের জানালাটি খোলা। সেই জানালা দিয়ে আমার পরিষ্কার চোখে পড়ছে একজন মহিলা একটি টেবিলের পাশে বসে আছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, হাত দুটো অত্যন্ত রুক্ষ এবং সারা হাতে সূঁচ ফোটার দাগ। আমি জানি যে সে সারাদিন সেলাই করে সংসার চালায়। সে এখন বসে বসে একটা সুন্দর নকশা কাটা গাউন তৈরি করছে, যে গাউনটা পরে এদেশের বর্তমান রাজার কুমারী কন্যার অভিষেক হবে।
এবং সে সেই শুভ দিনে ওই গাউন পরে উজ্জ্বল আলোয় ভরা রাজপ্রাসাদে নাচবে। আমি আরও দেখতে পাচ্ছি যে ওই মহিলাটির পাশে একটি বিছানায় তার ছোট্ট ছেলে শুয়ে। সে অসুস্থ, তার জ্বর হয়েছে। ছেলেটি একটি কমলালেবুর জন্যে তার মাকে বিরক্ত করছে এবং কান্নাকাটি করছে, কিন্তু মায়ের হাতে বর্তমানে এমন পয়সা নেই যে সে একটি কমলালেবু কিনে দিতে পারে। সে শুধু সমুদ্রের পানি ছেলেকে খেতে দিচ্ছে। এ দৃশ্য চোখে দেখা যায় না, সেই জন্যেই আমার দু চোখ ভরে পানি আসছে। আমি এ দুঃখ চোখে দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। আচ্ছা ছোট পাখি, তুমি বন্ধুর মতো আমার একটা কাজ করবে? ছোট্ট পাখিটা বলল, কি কাজ? সুখী রাজপুত্র বলল, আমার তরবারির মাথায় যে লাল রুবিটা বসানো আছে ওটার দাম অনেক। তুমি ওই লাল রুবিটা ছেলের মাকে দিয়ে এসো। এ কাজটা আমারই করা উচিত, আমি নিজেই যেতাম, কিন্তু এই স্তম্ভের সঙ্গে এদেশের লোকেরা আমার পা দুটো এমনভাবে বেঁধে দিয়েছে যে আমি নড়তে পারি না। ছোট্ট পাখিটা রাজপুত্রের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভোর হলেই আমাকে ইজিপ্টে চলে যেতে হবে। সেখানে একটা নদীর ধারে আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাজপুত্র বলল, শোনো ছোট্ট পাখি, তুমি আমার বন্ধু, তুমি একটা রাত কি আমার জন্য অপেক্ষা করতে পারো না? আমি দেখতে পাচ্ছি ছেলেটা খুবই তৃষ্ণার্ত, সে পানি খেতে চাইছে। এখন তার একটা লেবু খুবই দরকার। ছেলেটির মা দুঃখে ভেঙে পড়েছে। তুমি আমার দূত হয়ে সেখানে যাও এবং ওটা দিয়ে এসো। এটা আমার হুকুম নয়, অনুরোধ। ছোট্ট পাখিটা জবাব দিল, আমি ছোট ছেলেদের বিশেষ পছন্দ করি না। রাজপুত্র অবাক হয়ে বলল, কেন? শোয়ালো পাখি বলল, গত গ্রীষ্মে আমরা যখন একটা নদীতে স্নান করছিলাম তখন একজন জাঁতাওয়ালার দুটি দুষ্টু ছেলে আমাদের দিকে অকারণে বারবার ঢিল ছুঁড়ছিল। যদিও সে ঢিল আমাদের গায়ে লাগেনি, আমরা অনেক দূরে ছিলাম, কিন্তু তবুও আমাদের আঘাত পাবার সম্ভাবনা ছিল। আমার ধারণা ছিল তারা ভালো ঘরের ছেলে, কিন্তু তাদের কাজ দেখে আমার ধারণা পাল্টেছে। আমি সেই থেকে ছোট ছেলেদের অপছন্দ করি। ছোট ছেলেদের আমার একেবারেই ভালো লাগে না। কথা বলা শেষ করে ছোট্ট পাখিটা সুখী রাজপুত্রের দিকে তাকালো। দেখল তার চোখে মুখে একটা দুঃখের ছাপ। সে বুঝল যে রাজপুত্র তার কথা শুনে খুবই দুঃখ পেয়েছে। তখন সে একটা চিন্তা করে বলল, যদিও এখানে অত্যন্ত ঠান্ডা, তবুও একটা রাত আমি আপনার এখানে থাকব এবং আপনার দূত হয়ে সেখানে যাব। সঙ্গে সঙ্গে সুখী রাজপুত্রের মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে হাসি মুখে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। যদিও তোমার কষ্ট হবে, তবুও তুমি এই কাজ করলে আমি খুশি হব। ছোট্ট পাখিটা তখন রাজপুত্রের তরবারি থেকে বড় রুবিটা ঠোঁটে করে তুলে নিয়ে আকাশপথে উড়ে গেল। সে বড় রাজপ্রাসাদের ছাদ পার হয়ে গেল। নানা কারুকার্যমণ্ডিত বড় বড় গির্জাগুলো পার হলো। শেষে সে সেই দেশের রাজার প্রাসাদ পার হবার সময় নাচের বাজনা শুনতে পেল। দেখল রাজকুমারী সেই নির্জন রাতে তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর তার বন্ধুকে বলছে, তারাগুলো কি সুন্দর, কেমন মিটিমিটি জ্বলছে। কয়েকদিন পরেই আমার অভিষেক হবে। আমি আশা করি এই সময়ের মধ্যেই আমার চমৎকার পোশাকটা তৈরি হয়ে যাবে। আমি সেই পোশাক পরে ওই দিন রাতে নাচঘরে নাচতে পারবো। কিন্তু যাকে ওই পোশাকটি তৈরি করতে দেওয়া হয়েছে সে এত অলস যে ঠিক সময়ে পোশাকটা আমাকে দিলে হয়। তার বন্ধু বলল, না না, তুমি ভাবনা করো না, তোমার পোশাক তুমি ঠিক সময়েই পেয়ে যাবে। ছোট্ট পাখিটা সেই কথা শুনে আকাশপথে উড়ে চলে গেল। সে নদী পার হলো। দেখল একটা জাহাজের মাস্তুলে হারিকেন জ্বলছে। আরও জোরে সে উড়তে উড়তে শহরের শেষ প্রান্তে চলে এলো। সেখানে দেখল একদল লোক নানা জিনিস নিয়ে কেনা বেচা করছে। সে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিল। শেষে অনেক ঘুরে সেই গরিবের কুটিরে এসে বসল। শোয়ালো পাখিটা ভিতরে মুখ বাড়িয়ে দেখল যে ছেলেটা তার বিছানায় শুয়ে জ্বরে কাঁপছে এবং তার মা অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে আধো ঘুমে ঢুলছে। পাখিটা ঘরখানা ভালো করে দেখে নিয়ে ভেতরে এসে টেবিলে রুবিটা রাখল এবং ওই অসুস্থ ছেলের পাশে এসে নিজের পাখা দিয়ে আলতোভাবে বাতাস করতে লাগলো। তাতে ছেলেটি তার দুচোখ বুজেই বলে উঠল, আহ কি আরাম, আমার শরীরটা জুড়িয়ে যাচ্ছে।
বেশ ঠান্ডা লাগছে আমার। তাহলে নিশ্চয় জ্বর কমে আসছে, আমি সুস্থ হয়ে যাচ্ছি। ছেলেটির চোখের পাতায় আবার গভীর ঘুমের ঘোর নেমে এলো এবং সে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। পাখিটা তার কাজ শেষ করে সেই সুখী রাজপুত্রের কাছে ফিরে এসে সব কথা জানালো। সে বলল, বাইরে এখন যদিও খুব ঠান্ডা, কিন্তু তবুও আমি এই কাজ করতে পেরে বেশ আনন্দ অনুভব করছি এবং একটা উত্তেজনা আমাকে ঘিরে আছে, যে কারণে এত ঠান্ডা সত্ত্বেও আমার কোনো ঠান্ডা লাগছে না। শোয়ালো পাখির কথা শুনে সুখী রাজপুত্র বলল, এটা তোমার ভালো কাজের ফল। তুমি একটা ভালো কাজ করে এলে বলেই ভেতরে ভেতরে একটা আনন্দের উত্তেজনা তোমাকে ঘিরে রয়েছে, সেজন্যেই তোমার ঠান্ডা লাগছে না। রাজপুত্রের কথা শুনে সেই ছোট্ট পাখিটা চিন্তা করতে লাগলো এবং অবশেষে ঘুমিয়ে পড়ল। খুব ভোরে পাখিটার ঘুম ভাঙতে সে নদীতে স্নান করতে উড়ে চলে গেল। সেই নদীর ধার দিয়ে একজন অধ্যাপক বেড়াচ্ছিলেন। তিনি এই শীতে ছোট্ট একটি পাখিকে স্নান করতে দেখে অবাক হয়ে ভাবলেন, এত শীতে পাখিটা স্নান করছে, কি আশ্চর্য, এমন তো আগে কখনো দেখিনি। তিনি চিন্তা করতে করতে বাড়ি ফিরে দৈনিক কাগজে বেশ ফলাও করে চিঠি লিখলেন এবং ব্যাপারটা কাগজ মাধ্যমে প্রত্যেককে জানালেন। ছোট্ট পাখিটা রাজপুত্রকে বলল, আজ রাতে কিন্তু আমি ইজিপ্ট রওনা হয়ে যাব। রাজপুত্র সে কথার কোনো জবাব দিল না। পাখিটা ভাবল, আজকে তো সে এই শহর ছেড়ে যাবে, সুতরাং ভালো করে একবার দেখে আসি। সে রাজপুত্রকে আর কোনো কথা না বলে উড়ে চলে গেল। পরে মিনারের চূড়ায় বসে শহরটাকে ভালো করে দেখতে লাগলো। তারপর অনেকক্ষণ গির্জার মাথায় বসে রইল। চড়ুই পাখিরা কিচিরমিচির করে তাদের মধ্যে কথা বলতে লাগলো। কি সুন্দর দেখতে পাখিটা, আমাদের দেশে বোধহয় নতুন এসেছে। শোয়ালো পাখি সে কথা শুনে বেশ আনন্দ পেল। এইভাবে সারাটা দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। চাঁদ ততক্ষণে মাথার উপর উঠে এসেছে। পাখিটা ধীরে ধীরে সেই সুখী রাজপুত্রের কাছে শেষ বিদায় জানাবার জন্যে উড়ে এলো। এবারে সে যাত্রা করবে। তাকে দেখে রাজপুত্র অবাক হয়ে বলল, সে কি, তুমি এখনো যাওনি? না, এবারে আমি যাত্রা করব। রাজপুত্র একটু চুপ করে থেকে বলল, আচ্ছা বন্ধু, তুমি আর একটা রাত কি এখানে অপেক্ষা করতে পারো না? করলে কিন্তু খুবই ভালো হতো। কেন? শহর ছাড়িয়ে অনেক দূরে একটি চিলেকোঠার ঘরে আমি একজন যুবককে দেখতে পাচ্ছি। সে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার চুলগুলো বেশ কোঁকড়ানো, স্বপ্নালু বড় বড় চোখ। সে অনেক রাত জেগে একটা নাটক শেষ করবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আগামীকাল তাকে এই নাটক শেষ করে থিয়েটারের পরিচালকের হাতে তুলে দিতেই হবে। কিন্তু তার এত ঠান্ডা লাগছে এবং সে এত ক্ষুধার্ত যে অজ্ঞান অবস্থায় ওইভাবে পড়ে আছে। তাকে একটু সাহায্য না করলেই নয়। বেশ, আমি আজ রাতটাও অবস্থান করব। তাহলে এবারে কি আরেকটা রুবি আমি তাকে দিয়ে আসব? রাজপুত্রের ব্যবহার শোয়ালো পাখিটার বেশ ভালো লাগছিল। রাজপুত্র বলল, হাই, আমার আর কোনো রুবি নেই। এখন আমার সম্বল দুটো চোখ, নীলকান্তমণির চোখ, অনেক দামি, যে চোখ জোড়া 1000 বছর আগে ভারত থেকে আনা হয়েছিল। তুমি এখন আমার একটি চোখ উপড়ে নাও এবং ওই যুবককে দিয়ে এসো। সে কোনো সোনার দোকানে বা কোনো হিরে জহরতের ব্যবসায়ীকে এই মণি বেচে টাকা সংগ্রহ করবে এবং তার প্রয়োজন মতো খাদ্য ও আগুনের কাঠ কিনে এনে নাটক শেষ করতে পারবে। আজকে তাকে নাটক শেষ করতেই হবে, সুতরাং এ মণি তার খুবই কাজে লাগবে। রাজপুত্রের কথা শুনে সেই ছোট্ট পাখিটার দু চোখ পানিতে ভরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, এ কাজ আমি কিছুতেই করতে পারি না। প্রিয় রাজপুত্র, আপনি কি বলছেন সেটা একটু ভালো করে ভেবে দেখুন। রাজপুত্র বলল, তুমি আমার বন্ধু এবং দূত, সুতরাং তোমাকে যা বলি শোনো, কোনো প্রতিবাদ করো না। পাখি বেচারি আর কি করে, সে ঠোঁট দিয়ে রাজপুত্রের একটা চোখ উপড়ে নিয়ে সেই যুবকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যুবকের ঘরটাতে ঢুকতে কোনো অসুবিধা হলো না, কারণ ঘরের ছাদে একটা ফুটো ছিল। সে সেই ফুটো দিয়ে ভেতরে চলে গেল এবং যুবকের পাশে পড়ে থাকা একটা শুকনো কার্পেটের ওপর নীলকান্তমণিটা রেখে চলে এলো। যুবকটি তার হাতে মাথা রেখে ঘুমোচ্ছিল, সেই জন্যে কোনো শব্দ পেল না। তারপর হঠাৎ তার ঘুম ভাঙতে সে শুকনো কার্পেটের ওপর একটি সুন্দর নীলকান্তমণি দেখতে পেয়ে লাফিয়ে উঠে বলল, আমার নাটকটা নিশ্চয়ই খুব ভালো হচ্ছে, এটা তারই শুভ সূচনা। এই নাটক নিশ্চয়ই সকলকে আনন্দ দেবে।
সে নীলকান্তমণিটা হাতে তুলে নিয়ে বলল, আমার সমস্যা মিটেছে, এখন আমি আমার নাটক শেষ করতে পারবো। আনন্দে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। পরদিন সকালে ছোট্ট পাখিটা মনে মনে ঠিক করল যে যত বাধাই আসুক না কেন সে আজ রাতে রাজপুত্রের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের আস্তানার দিকে পাড়ি দেবে। সে নিজেকে প্রস্তুত করে সারাদিন মনের আনন্দে উড়ে বেড়ালো। সমুদ্রের বন্দরে যে জাহাজ ঘাঁটি ছিল তার মাথায় বসে চারিদিকে ভালো করে দেখতে লাগলো। জাহাজের নাবিকরা কি করে জাহাজের গর্তে মোটা মোটা দড়ি লাগিয়ে হাঁক ছাড়ছে এবং সেটাকে পাড়ে আনবার চেষ্টা করছে। একসময় সে আপন মনেই সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমার বন্ধুরা, তোমরা শোনো, আজ আমি আমার দেশে রওনা হয়ে যাচ্ছি। তোমাদের আমি বিদায় জানাচ্ছি। বিদায় বন্ধু, বিদায়। কিন্তু কোনো নাবিকই তার দিকে ফিরে তাকালো না। তারা আপন মনে তাদের কাজ করে যেতে লাগলো। সে সারাদিন ওই মাস্তুলের চূড়ায় বসে থেকে সন্ধ্যায় আবার রাজপুত্রের কাছে শেষ বিদায় জানাতে ফিরে এলো। ভাবলো এবার এসে বিদায় জানিয়েই চলে যাবে। শোয়ালো পাখিটা রাজপুত্রের মুখের দিকে তাকালো এবং ধরা গলায় বলল, আমি শেষবারের মতো বিদায় জানাতে এসেছি। আমি চলে যাচ্ছি। রাজপুত্র বলল, বন্ধু, তুমি আমার জন্য অনেক করেছ। আমি তোমার কাছে নানাভাবে ঋণী। কিন্তু তবুও বলি, আর একটা রাত কি তুমি এখানে অপেক্ষা করতে পারো না? পাখি তখন সোজাসুজি বলল, না, শীত পড়ে আসছে, আর কিছুদিন পরেই বরফ পড়তে শুরু করবে। এখন ইজিপ্টে গ্রীষ্মকাল। সূর্য প্রখরভাবে সেখানে কিরণ দিচ্ছে। সেখানে সবুজ পাম গাছে শীতল হাওয়া বইছে, যেখানে বসলেই শরীর জুড়িয়ে যায়। কুমিরেরা নদী থেকে উঠে এসে অলসভাবে পাড়ে শুয়ে গায়ে রোদ লাগাচ্ছে। আমার বন্ধুরা মন্দিরের চূড়ায় চূড়ায় বাসা বাঁধছে। সাদা এবং গোলাপি রঙের ঘুঘুরা ভর দুপুরে একটা ঘুমের আমেজ নিয়ে আসছে। এই সময়টা মিশর সত্যিই মনোরম, বিশ্রাম এবং ঘুমের দেশ বললেই চলে। সুতরাং বাধ্য হয়েই আমাকে চলে যেতে হচ্ছে। তবে আমি আপনাকে ভুলব না। আমি কথা দিচ্ছি, আগামী বসন্তকালে আপনার জন্যে 2টো মণি নিয়ে আসব, যে 2টো মণি আপনি আমাকে দিয়ে দান করালেন। 2টো মণির মধ্যে একটা থাকবে রুবি, যার রং হবে গোলাপের চেয়েও লাল। আর আপনার চোখের জন্যে যে মণি আনব তার রং হবে সমুদ্রের চেয়েও ঘন নীল। রাজপুত্র হেসে বলল, খুব ভালো কথা, কিন্তু তুমি দেখো আমাদের কিছু দূরে একটি মেয়ে দাঁড়িয়ে। তার হাতের দেশলাইয়ের বাক্সটা নর্দমায় পড়ে নষ্ট হয়ে গেছে। এখন ওই মেয়েটি যদি ওই দেশলাইয়ের মূল্য হিসেবে কিছু টাকা বাড়িতে নিয়ে না যেতে পারে, তবে মেয়েটির বাবা তাকে খুবই মারবে। সেই জন্যে মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করুণভাবেই না কাঁদছে। এই শীতে মেয়েটির পায়ে কোনো জুতো বা মোজা নেই, এমনকি তার মাথা ঢাকবার কোনো বস্ত্রও নেই। আমি তার কান্না সহ্য করতে পারছি না। তুমি আমার আরেকটি চোখ এক্ষুনি তুলে নিয়ে গিয়ে ওই মেয়েটিকে দিয়ে এসো, তাহলে মেয়েটির বাবা ওকে আর মারবে না। পাখিটা আরেকবার কেঁদে উঠে বলল, আমি আরেকটা রাত এখানে অপেক্ষা করতে প্রস্তুত আছি, কিন্তু আপনার চোখের মণি তুলে তাকে দিয়ে আসতে পারবো না। আপনার একটা চোখের মণি আগেই গেছে, এবারে এটা গেলে আপনি একেবারেই অন্ধ হয়ে যাবেন। আমি এ কাজ করতে পারি না। রাজপুত্র বলল, শোনো বন্ধু, আমি যা বলি তাই করো। পাখি বলল, বেশ, আমি যখন কোনোদিনও আপনার কথার অবাধ্য হইনি, তখন এখনও হব না। সে তখন নিজেই ঠোঁট দিয়ে রাজপুত্রের অপর চোখটি তুলে নিয়ে উড়ে চলে গেল এবং মেয়েটির পাশ দিয়ে যাবার সময় তার হাতে ওই নীলকান্তমণিটা ফেলে দিল। মেয়েটি সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে উঠে বলল, বাহ, ভারী চমৎকার জিনিস তো। সে সেটা মুঠোর মধ্যে নিয়ে দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। শোয়ালো পাখি রাজপুত্রের কাছে ফিরে এসে বলল, এখন আপনি সম্পূর্ণ অন্ধ, সুতরাং আমি এখন থেকে সারাক্ষণ আপনার কাছেই থাকব, কোথাও যাব না। রাজপুত্র বলল, না না শোয়ালো, তা হয় না। তুমি মিশরে চলে যাও, সেখানে তোমার বন্ধুরা অপেক্ষা করছে। আমি আপনার সঙ্গেই থাকব। এই কথা বলে শোয়ালো পাখিটা রাজপুত্রের পায়ের কাছে এসে বসল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এই ঘটনার পর থেকে সেই শোয়ালো পাখিটা সারাদিন রাজপুত্রের কাঁধে বসে থাকত এবং সেই দেশে যেসব আশ্চর্য ঘটনা দেখতে পেত সেগুলো গল্প আকারে তাকে শোনাতো। সে নানা প্রকার পাখিদের গল্প করত,
যারা নীল নদের তীরে দাঁড়িয়ে এক মনে সোনালি মাছগুলোর গতিবিধি লক্ষ্য করছে এবং মাঝে মাঝে ধরে খাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত সব জীবজন্তুদের কথাও রাজপুত্রকে শোনাতো, যেসব জন্তুদের বয়স প্রায় পৃথিবীর বয়সের সমান, যাদের মাথা এবং বুক ছিল মেয়েদের মতো, শরীরটা ছিল কুকুরের মতো, লেজটা ছিল সাপের মতো, পাখা ছিল পাখিদের মতো, থাবা ছিল সিংহের মতো এবং গলার স্বর ছিল মানুষের মতো। এ এক অদ্ভুত জীব, যাদের কথা প্রাচীন গ্রিক গল্পে পাওয়া যায়। এরা দূরগামী পথিকের নানা সমস্যার কথা আগেই জানিয়ে দিত, তাদের সাবধান করে দিত। সেই জন্যে মরুভূমির যাত্রীরা এদের সাহায্য নিত। মরুভূমির যাত্রীদের কাছে এরা দিকদর্শকের মতো ছিল। সে মাঝে মাঝে আকাশে তাকিয়ে চাঁদের গল্পও রাজপুত্রকে শোনাতো। চাঁদে যে সব পাহাড় আছে তাদের রাজার কথাও বলতো। যে রাজার গায়ের রং ছিল আবলুস কাঠের মতো, যে রাজা স্ফটিকের মতো দেখতে একটা বিরাট আকারের সাপকে উপাসনা করত এবং যে সাপটা রাতে প্রকাণ্ড একটা পাম গাছে ঘুমিয়ে থাকত। 20 জন সাধু ওই সাপের খাবারের জন্যে সারাদিন ধরে মধু ও রুটি জোগাড় করত। সোয়ালোর মুখে রাজপুত্র এই সব অদ্ভুত অদ্ভুত গল্প শুনে আশ্চর্য হতো এবং অবাক হয়ে শুনত। রাজপুত্র সোয়ালো পাখির কাছে এই সব অদ্ভুত গল্প শুনে বলল, তোমার গল্পগুলো ভারী অদ্ভুত, অদ্ভুত সব গল্প তুমি আমাকে শোনালে বন্ধু। কিন্তু তবুও আমি দেখেছি যে মানুষের জীবনে দুঃখ কষ্টের মতো অদ্ভুত জিনিস আর কিচ্ছু নেই। আমাদের এই পৃথিবীটা রহস্যে ভরা। সব রহস্যের উদ্ঘাটন আজও সম্ভব হয়নি এবং হওয়া সম্ভবও নয়। কিন্তু আমার মনে হয় মানুষের মনের কৃপণতার মতো এত বড় রহস্য বোধ হয় পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই। আমার মনে হয় কৃপণতাই এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য এবং মানুষের মনের জটিল পথ। যাই হোক, তুমি একবার আমার দেশের আকাশপথে ঘুরে এসো এবং আমাকে বলো যে কি দেখলে। সোয়ালো পাখি তার কথা মতো কাজ করলো। সে আকাশপথে বড় শহরটা ঘুরে এলো। সে দেখল ধনীরা সুন্দর সুন্দর রাজপ্রাসাদে আনন্দে দিন কাটাচ্ছে এবং গরিবরা তাদেরই দরজায় দরজায় ভিক্ষা করছে। সে অন্ধকার গলির মধ্যেও ঢুকল। সেখানে দেখল ছোট ছোট ছেলেমেয়েরা অভুক্ত অবস্থায় ওই গলিপথে চুপচাপ বসে আছে। তাদের দৃষ্টি উদাস, মুখ ফ্যাকাশে। একটি সেতুর তোরণের পাশ দিয়ে সে যখন উড়ে আসছিল তখন সে দেখল দুটি ছোট ছেলে ওই সেতুর ওপর বৃষ্টির মধ্যে শুয়ে আছে। তারা ঠান্ডায় অত্যন্ত কষ্ট পাচ্ছে। পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে নিজেদের শরীরটাকে গরম রাখবার চেষ্টা করছে। এমন সময় তাদের পাশে একটা পুলিশ এসে দাঁড়ালো। ছেলে দুটো পুলিশকে দেখে বলল, আমাদের খুব খিদে পেয়েছে। পুলিশটা সে কথার জবাবে চিৎকার করে বলল, সরে পড়ো, দেরি করো না। ছেলে দুটো আর কথা বাড়ালো না। তারা পুলিশের ভয়ে ওই বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো। সোয়ালো পাখি ঘুরে এসে রাজপুত্রকে সব কথা জানালো। রাজপুত্র শুনে বলল, দেখো সোয়ালো, আমার শরীরটা পাতলা সোনার পাতে মোড়া আছে। তুমি তোমার ঠোঁট দিয়ে আস্তে আস্তে সেগুলো তুলে ওই গরিবদের এবং দুঃখী ছেলে মেয়েদের দিয়ে এসো। এ জগতে সোনার চেয়ে মূল্যবান আর কিছু নেই। এগুলো পেলে ওদের মুখে হাসি ফুটবে, ওরা সুখী হবে। সোয়ালো পাখি রাজপুত্রের কথা মতো কাজ করল। সে রাজপুত্রের শরীর থেকে সোনার পাতগুলো আস্তে আস্তে তুলে সেই গরিবদের এবং দুঃখী ছেলে মেয়েদের দিয়ে এলো। তারা সেসব পেয়ে আনন্দে নাচতে লাগলো, বলতে লাগলো, এবারে আমরা রুটি কিনতে পারবো, আমরা খেতে পাবো। গরিব লোকগুলো তখনই রুটি কিনতে চলে গেল। ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দে রাস্তায় খেলতে শুরু করে দিল। সোনার পাতগুলো তুলে ফেলার ফলে রাজপুত্রকে এখন অত্যন্ত কুৎসিত দেখাতে লাগলো। তার চেহারায় আগের মতো আর চাকচিক্য রইল না। এইভাবে তুষার পড়বার দিন এগিয়ে এলো। তুষারে সারা শহরটা ঢেকে গেছে। রাজপথগুলো দেখে মনে হতে লাগলো যেন রূপো দিয়ে মোড়া। হঠাৎ দেখলে বেশ উজ্জ্বল এবং ঝকঝকে মনে হতে লাগলো। প্রত্যেক বাড়ির কার্নিশে সাদা ছুরির মতো তুষার জমাট হয়ে ঝুলতে লাগলো। ধনী লোকেরা তাদের শীতের পোশাক পরে ওই তুষারের মধ্যে বেড়াতে লাগলো এবং দুঃখী ছেলে মেয়েরাও
এখন রাজপুত্রের কল্যাণে জামা, জুতো ও মোজা পরে আনন্দে খেলা করতে লাগলো। কিন্তু সোয়ালো পাখিটার শরীর ক্রমে ক্রমে বরফে ঢাকা পড়তে লাগলো। তার শরীরে হিম জমতে লাগলো এবং অত্যন্ত ঠান্ডায় সে অসুস্থ হয়ে পড়তে লাগলো। কিন্তু তবু সে রাজপুত্রকে ছেড়ে গেল না, কারণ সে রাজপুত্রের ব্যবহারে এবং কাজে অত্যন্ত মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলেছিল। সে শেষে উপায়হীন হয়ে একটি রুটির কারখানার দরজার পাশ থেকে এক টুকরো রুটি এনে নিজের পাখায় চেপে ধরে শরীরটাকে গরম করবার চেষ্টা করতে লাগলো। কিন্তু তাতে বিশেষ কাজ হলো না। শেষে সে বুঝতে পারল যে তার মৃত্যুদিন ঘনিয়ে আসছে। তখন সে অনেক চেষ্টা করে শেষবারের মতো রাজপুত্রের কাঁধে উড়ে এসে বসে বলল, বিদায় বন্ধু, বিদায়। আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি কি আপনার হাতে আমার শেষ চুম্বন রেখে যেতে পারি? রাজপুত্র বলল, আমি শুনে খুশি হলাম যে শেষ পর্যন্ত তুমি মিশরে যেতে রাজি হলে। তুমি অনেক দিন আমার কাছে কাটালে এবং অনেক কষ্ট পেলে, কিন্তু তুমি আমার হাতে তোমার ঠোঁটের স্পর্শ রাখবে কেন? তুমি আমার ঠোঁটে তোমার ঠোঁটের স্পর্শ রাখো। আমাকে শেষবারের মতো চুম্বন করো। আমি তোমাকে ভালোবাসি। সোয়ালো বলল, আমি মিশরে যাচ্ছি না। আমি মৃত্যুর অন্ধকারে মিলিয়ে যাচ্ছি। এখন আমি শেষ ঘুম ঘুমাবো। ঘুমই হচ্ছে মৃত্যুর আরেক ভাই। সোয়ালো পাখি এই কথা বলে রাজপুত্রের মুখে তার ঠোঁটের শেষ স্পর্শ রাখল এবং তার পায়ের কাছে শুয়ে মারা গেল। ঠিক সেই সময়ে রাজপুত্রের মূর্তির ভেতর থেকে একটা বুকফাটা আর্তনাদ বেরিয়ে এলো। মূর্তিটা ফেটে গেল, কিন্তু লোকে দেখে বলতে লাগলো যে গভীর তুষারপাতের ফলেই মূর্তিটার এই অবস্থা হয়েছে। পরদিন সকালে মেয়র শহরের অঞ্চল প্রধানকে নিয়ে সেই পার্কে বেড়াচ্ছিলেন। তিনি বেড়াতে বেড়াতে ওই মূর্তিটার সামনে এসে থমকে দাঁড়ালেন এবং অবাক হয়ে বললেন, ইস, মূর্তিটার কি অবস্থা হয়েছে! অঞ্চল প্রধান সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, কি অবস্থা হয়েছে। এই অঞ্চল প্রধানটি সব সময় মেয়রের সঙ্গে সঙ্গে ঘুরতেন এবং মেয়র যা বলতেন তাতে সায় দিয়ে সে কথারই পুনরাবৃত্তি করতেন। মেয়রকে সন্তুষ্ট রাখবার জন্যে এ অভ্যাসটা তিনি অনেক কষ্টে আয়ত্ত করেছিলেন। মেয়র মূর্তিটাকে ভালো করে দেখবার জন্যে সেই স্তম্ভের কাছে এগিয়ে গেলেন এবং নিখুঁতভাবে দেখে বলতে লাগলেন, রাজপুত্রের তরবারি থেকে রুবিটা পড়ে গেছে, চোখ দুটো নেই এবং শরীরের সমস্ত সোনার পাতও উধাও। সত্যি বলতে কি, এখন এই রাজপুত্রের মূর্তিটাকে একটা ভিখিরির মতো দেখাচ্ছে। অঞ্চল প্রধান সঙ্গে সঙ্গে মেয়রের কথায় যোগান দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভিখিরির মতো দেখাচ্ছে। মেয়র শেষে রাজপুত্রের পায়ের কাছে মৃত একটা পাখিকে পড়ে থাকতে দেখে বললেন, কি আশ্চর্য, একটা মৃত পাখিও দেখছি এখানে পড়ে আছে। আপনি আজই একটা বিজ্ঞপ্তি প্রচার করে বলুন যে পরবর্তীকালে পাখিরা যেন কখনোই কোনো স্মৃতিস্তম্ভের নিচে না মরে। অঞ্চল প্রধান সঙ্গে সঙ্গে সে কথাগুলো তার ডায়েরিতে লিখে নিলেন এবং বললেন, হ্যাঁ হ্যাঁ, না মরে। শেষ পর্যন্ত তারা সেই সুখী রাজপুত্রের বিকৃত মূর্তিটাকে সরিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের অধ্যাপকের কাছে পাঠিয়ে দিলেন। তাদের ধারণা, এই বিকৃত মূর্তিটাকে পার্কে সকলের চোখের সামনে রাখার কোনো অর্থ হয় না। এটা এখন সরিয়ে ফেলাই উচিত। সব শেষে মূর্তিটাকে গলিয়ে ফেলা হলো। তারপর মেয়র পৌর প্রতিষ্ঠানে একদিন একটা সভা ডাকলেন। তিনি উপস্থিত সদস্যদের কাছে জানতে চাইলেন, এবারে এই গলিত ধাতু দিয়ে আমরা কি করতে পারি। পরে তিনি আবার বললেন, মূর্তি অবশ্যই একটা গড়তে হবে এবং সেটা হবে আমার নিজের মূর্তি। হ্যাঁ, আমার নিজের মূর্তি। স্থানীয় অঞ্চল প্রধানরা প্রত্যেকে সমস্বরে বলে উঠলেন, হ্যাঁ, আমার নিজের মূর্তি। সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল। কার মূর্তি গড়া হবে এই নিয়ে ঝগড়া। যে ঢালাই কারখানায় রাজপুত্রের মূর্তিটাকে গলানো হয়েছিল, সেখানকার শ্রমিক প্রধান দূরে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছিলেন। তিনি অবাক হয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার, আমরা রাজপুত্রের সমস্ত দেহটা গলিয়ে ফেলতে পারি, কিন্তু তার হৃদয়টাকে গলাতে পারি না, কিংবা তার ভাঙা মনকে জোড়া দিতে পারি না। সুতরাং আমরা ধাতুর তৈরি রাজপুত্রের এই গলিত পিণ্ডটাকে আর না রেখে বাইরে কোথাও ফেলে দিয়ে আসি। তারা ওই পিণ্ডটাকে
একরাশ ধুলো মাড়িয়ে একটা ঝোপের মধ্যে ফেলে দিল, যেখানে ওই মৃত শোয়ালো পাখিটাকে আগেই ফেলে দেয়া হয়েছিল। একদিন ঈশ্বর তার এক দেবদূতকে ডেকে বললেন, এই দেশের সবচেয়ে দামি দুটি জিনিস তুমি আমার জন্য নিয়ে এসো। দেবদূত সঙ্গে সঙ্গে সুখী রাজপুত্রের ভাঙা শীষের হৃদয়খানা ও মৃত পাখিটাকে এনে হাজির করল। ঈশ্বর খুশি হয়ে বললেন, তোমার পছন্দ নির্ভুল। আমার স্বর্গের উদ্যানে এই ছোট্ট পাখিটা সারাদিন গান গাইবে এবং সুখী রাজপুত্র আমার এই সোনামোড়া শহর দেখে আমাকে প্রশংসা করবে, বুঝবে যে আমার রাজ্যে দুঃখী বলে কেউ নেই। ধন্যবাদ।